ইজি টু লার্নিং স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আমাদের প্রতিশ্রুতি মতো আমরা যেমন তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে চলেছি। আজকে তোমাদের কেমিস্ট্রির আরও একটা নতুন ক্লাস, নতুন ভিডিও। তো আজকে আমরা আগের দিন যতটা আগের ভিডিওতে যতটা পড়েছি, তোমরা সকলেই জানো, যারা পড়ছো আমাদের ক্লাসগুলো ফলো করছো। আমরা রাউলস ল অবধি পড়ে নিয়েছি, ঠিক আছে? তো আজকে আমরা প্রথমে সেই সংক্রান্ত কিছু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, তোমরা জানো আমরা যে পরীক্ষাগুলো দেব সম্পূর্ণটাই কি এমসিকিউ বেসিস। তাহলে এছাড়াও আপকামিং যে সর্বভারতীয় পরীক্ষাগুলো হবে, যেই মেন বা নিট বা ডব্লিউবিজেই যাই বলো, বা যারা যারা জেনপা দেবে, জিলেট দেবে, সবাই কিন্তু তোমাদের এইগুলোই পড়তে হবে, মানে এমসিকিউর মাধ্যমেই হবে। তাই এমসিকিউ প্র্যাকটিস, এমসিকিউ সলভ করা কিন্তু চাই চাই। চলো তাহলে এমসিকিউ দিয়ে আমাদের আজকের ভিডিওটা স্টার্ট করি, আজকের পড়াশুনো। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য রাখা হয়েছে, এখানে কি আছে? একটি নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ বেনজিন এবং বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ যথাক্রমে 100 mmHg এবং 50 mmHg। ঠিক আছে, সম মোল পরিমাণ বেনজিন এবং টলুইনের সমন্বয়ে গঠিত দ্রবণের বাষ্পে বেনজিনের মোল সংখ্যা কত? হ্যাঁ, কি বলতে চেয়েছে? ধরো আমাদের একটা আমরা ক্লোজ কন্টেনার নিয়েছি, ঠিক আছে? কি নিলাম? একটা ক্লোজ কন্টেনার। এবার এই ক্লোজ কন্টেনারের মধ্যে কি আছে? কিছু পরিমাণ বেনজিন এবং টলুইনের দ্রবণ আছে। কি আছে এখানে? না, ধরো এখানে 1 মোল বেনজিন আছে আর 1 মোল টলুইন আছে, ঠিক আছে? তাহলে দুটোই আমাদের ভোলাটাইল, মানে উদ্বায়ী, দুটোই ইভাপোরেট করবে, বাষ্পে পরিণত হবে। এবার বাষ্পে পরিণত হওয়ার পর এখানে কি থাকবে? টলুইন এবং বেনজিন দুটোই থাকবে, ঠিক আছে? এই টলুইন এবং বেনজিনের এখানে কোন অনুপাতে থাকবে, মানে এখানে বেনজিনের মোল ফ্র্যাকশনটা কত, এটাই আমাদের চেয়েছে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে তোমাদের প্রথমে কত বাষ্পচাপ আমরা পাই সেটা আমরা ক্যালকুলেট করব। দেখো, বিশুদ্ধ অবস্থায়, বিশুদ্ধ মানে নট বেনজিনের কত দিয়েছে? বেনজিনের দেখো আমরা পেয়ে যাব, দেওয়া আছে 100 mmHg, ঠিক আছে? তাহলে টলুইনের কত দেওয়া আছে? দেওয়া আছে 50। দেখো, যেহেতু দুটোই কি আছে, সমমোল পরিমাণ আছে, তাহলে আমরা বলতে পারি বেনজিনের যে মোল ফ্র্যাকশন সেটা কত? দেখো, দুটোই যদি 1 মোল 1 মোল থাকে, তাহলে এটা 1 + 1 মানে কত হয়ে যাবে? 2 টোটাল মোল সংখ্যা, তাই না? সিমিলারলি টলুইনের ক্ষেত্রে কত হবে? দেখো, এটাকে আমরা বলবো xt। টলুইন এর ভ্যালুটা কত হবে? 1/1 + 1 মানে এটাও হবে 2, ঠিক আছে? তাহলে টোটাল বাষ্পচাপ আমরা কত পাবো? না, ভেপার প্রেসার, যেটাকে আমরা বলবো টোটাল প্রেসার, বাষ্পচাপ কার জন্য পাবো? না, বেনজিনের জন্যও পাবো, টলুইনের জন্যও পাবো। কোন সূত্র থেকে আমরা বের করব? রাউল্টের সূত্র। সূত্র কি বলছে দেখো? বেনজিনের মোল ফ্র্যাকশন ইনটু বিশুদ্ধ বেনজিনের বাষ্পচাপ ইনটু টলুইন ইনটু বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ। দেখো, দুটো যদি আমরা করি, এটা কত পাবো? হাফ গুণিতক 100 প্লাস হাফ গুণিতক 50, যেই ভ্যালুটা নিয়ারলি তোমার দাঁড়াবে কত? দাঁড়াবে 50 প্লাস 25, তাহলে এটা হবে 75 mmHg। এইবার দেখো, এটা তো আমি টোটাল বাষ্পচাপ পেয়ে গেলাম। এই বাষ্পচাপের মধ্যে শুধুমাত্র এই পার্টটা মানে দেখো, শুধুমাত্র শুধুমাত্র এইটুকু অংশ
আমরা কার জন্য পাচ্ছি? বেঞ্জিনের জন্য পাচ্ছি। তাহলে ডাল্টনের সূত্র অনুযায়ী আমরা টোটাল প্রেসারটা তার যে শুধুমাত্র একটা কম্পোনেন্টের জন্য কত পাচ্ছি, কি হবে যে টোটাল ধরো আমাদের আংশিক চাপ কার জন্য? বেঞ্জিনের জন্য, সেইটা কত হবে না ওই যে বাষ্পটা আছে সেই বাষ্পে বেঞ্জিনের মোল ফ্র্যাকশন ধরে নাও পিবি, সরি ওয়াইবি, আর কি না টোটাল প্রেসার পিটি। দেখো শুধুমাত্র বেঞ্জিনের জন্য কে কতটুকু আংশিক চাপ পাই না এক্স সরি কাই বি ইন্টু পি জিরো পি নট বি, লিখে দাও এটা। ওয়াইবিটা তো আমাদের মোল ফ্র্যাকশন, কোনো অসুবিধা নেই, ইন্টু পিটিটা কত দেখো টোটাল পি নট বি ইন্টু কাই বি প্লাস পি নট টি ইন্টু কাই টি। দেখো এক্ষেত্রে যদি এগুলো কিছু দরকার ছিল না, আমি এমনিই করতে পারতাম, কিন্তু তোমাদের আরেকবার মেমোরাইজ করানোর জন্য আমি এটা বললাম। তাহলে ওয়াইবির মোল ফ্র্যাকশন, ওয়াইবিটা কি করে পাবো আমি? দেখো শুধুমাত্র এই বেঞ্জিনের জন্য কত প্রেসার হওয়া উচিত? পি নট বি ইন্টু কাই বি বাই টোটাল প্রেসার, কাই বি পি নট বি প্লাস কাই টি পি নট টি। দেখো দুটোই আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। এইটা কত? বেঞ্জিনের জন্য আমরা পাই 50, বেঞ্জিনের জন্য আমরা পাই 50 প্লাস টোটাল প্রেসার কত দেখো 75। তাহলে এটা থেকে আমরা যদি কাটাকাটি করি হবে 2/3, কত হবে এটা? 0.67। ঠিক আছে, তাহলে সেইটা কত নম্বর আছে মানে 666 হতে হতে যাবে, যেটা হবে না তাই জন্য আমরা কি লিখবো 67। তাহলে আমাদের অপশন এ। ক্লিয়ার? বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। চলো তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে না 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ বেঞ্জিন এবং বিশুদ্ধ টলুইনের, আচ্ছা আগের অঙ্কটাই একই রকম। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের ওজন দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের বেঞ্জিনের আংশিক চাপটা আমাদের বের করতে হবে। বাষ্পে বাষ্পে তাহলে পুরো অঙ্কটা যদি একবার পড়া যায়, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ বেঞ্জিন এবং বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ যথাক্রমে 75 এবং 22 টর। খুব ভালো কথা। এবার কি বলেছে, ওই উষ্ণতায় মানে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 78 গ্রাম বেঞ্জিন এবং 46 গ্রাম টলুইন দ্রবণের বাষ্পে বেঞ্জিনের আংশিক চাপ নির্ণয় করো। মানে আমি বেঞ্জিনের জন্য কতটা আংশিক চাপ পাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, করে ফেলো। বেঞ্জিনের জন্য কত পাচ্ছি, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, দেখো ওয়েট অফ দ্য টলুইন দেওয়া আছে। টলুইন দেখো কত দেওয়া আছে 46। টলুইন মানে কি? বেঞ্জিন তার মাথায় CH3। ঠিক আছে, মানে এটাকে যদি আমি ফর্মুলা আকারে লিখি তাহলে কি হবে C6H5 তারপর CH3। তাহলে মলিকিউলার মাস কত হবে, দেখো এর মলিকিউলার মাস হবে 72 কার্বনের জন্য 5টা হাইড্রোজেনের জন্য 5, আবার 12, আবার 3। ঠিক আছে, তাহলে কত হবে 8 আর 12 মানে 80, 80 90 92 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দ্রবণে কত ছিল 46 গ্রাম, 46 গ্রাম ছিল। তাহলে এর মোল সংখ্যা কত হবে, NT কত হবে দেখো 46 বাই হয়ে যাবে 92
টু, যেইটা করলে হবে হাফ। ক্লিয়ার? আবার দেখো আমাদের আর কি আছে সলিউশনে, সলিউশনে আছে বেনজিন। তাহলে বেনজিনের ওয়েট কত আছে? বেনজিনের ওয়েট আছে 78 গ্রাম। তাহলে বেনজিনের মলিকুলার মাস কত? C6H6, মানে 12×6 = 72, 6 × 78 মানে 78 গ্রাম। তাহলে টোটাল নাম্বার অফ মোল কত আছে? 78/78, মানে 1 মোল কি আছে? বেনজিন আছে। তাহলে বেনজিনের মোল ফ্র্যাকশন কত? যেহেতু আমরা বেনজিনের আংশিক চাপ বের করব, তাহলে বেনজিনের মোল সংখ্যা বেরোবে 1 বাই কি হবে? 1 প্লাস হাফ। দেখো টোটাল মোল টলুইন ছিল হাফ, দুটো যোগ করে দিলাম। দেখো যোগ করলে আমরা কি পাবো? 1/3/2। তাহলে এখান থেকে পেয়ে যাব 2/3। ঠিক আছে? তাহলে বেনজিনের জন্য শুধুমাত্র তার ফ্র্যাকশনটা কত হবে? শুধুমাত্র আমি আংশিক চাপ কি বের করব? চাপ ডিউ টু বেনজিন। তাহলে কি হবে? বেনজিনের বিশুদ্ধ চাপ ইনটু বেনজিনের মোল সংখ্যা। বলো বেনজিনের বিশুদ্ধ অবস্থায় বেনজিনের কত হয়? বেনজিনের হয় 75 টর। তাহলে 75 ইনটু 2/3 টর। তাহলে এখান থেকে কাটাকাটি করলে এটা আমরা পাবো 25, সেখান থেকে হবে 50 টর। ক্লিয়ার? তাহলে উত্তর হবে 50 টর। এবার আসি নেক্সট টপিক। নেক্সট কিছু প্রশ্ন আছে কিনা আমরা দেখি। হ্যাঁ, এখনো একটা কোশ্চেন দিয়েছে, এটা একটু কোশ্চেনটা আছে ইংরেজিতে, বাকি আর কিছু নয়। কি বলেছে? দ্য ভেপার প্রেশার অফ টু লিকুইড পি অ্যান্ড কিউ আর, আচ্ছা ভেপার প্রেশার রেসপেক্টিভলি, ঠিক আছে, দ্য টোটাল ভেপার প্রেশার অফ দ্য সলিউশন অবটেন বাই দ্য মিক্সিং এত। আচ্ছা তার মানে ওইটা তোমাকে বলতে হবে ওইটা বিশুদ্ধ অবস্থায় আছে। অফ টু লিকুইডস মানে প্রত্যেকটা লিকুইড সেপারেট ভাবে আছে, তারা শুধুমাত্র সেই লিকুইডটাই আছে, তাহলে সেটাকেই আমরা কি বলবো? তাদের বিশুদ্ধ অবস্থায় তাদের বাষ্পচাপ। ঠিক আছে? তাহলে দেখো আমরা তাহলে একটা লিকুইডকে যদি পি আকারে লিখি, তাহলে এটাকে আমরা লিখবো ধরো পি পি। পিপি নট কত আছে? দেখো পিপি নট আছে 80, হ্যাঁ 80 টর। ঠিক আছে? আরেকটা কি দিয়েছে? কিউ, সেটা কত আছে? সেটা আছে 60 টর। ক্লিয়ার? নেক্সট, দ্য টোটাল ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। এবার দেখো এগুলোর মোল সংখ্যা দেওয়া আছে। কত মোল আছে? এর মোল মানে এনপি কত আছে? দেখো এনপি দেওয়া আছে 3, আর এন কিউ কতগুলো আছে? দেখো 2। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর মোল সংখ্যা কত? পির মানে মোল ফ্র্যাকশন কত? 3/3 প্লাস 2, মানে যার ভ্যালু হবে 3/5। তাহলে অন্যটার কত হবে? 1 থেকে বিয়োগ করে দিতেও পারো যেহেতু দুটো কম্পাউন্ড, বাকি এমনি তুমি এইভাবেও করতে পারো। 2 × 3 + 2 মানে কত হবে? 2 × 2/5, না 5-এর 2। ঠিক আছে? তারপরে সূত্র কি বলছে? ভেপার প্রেশার টোটাল, বলো বিশুদ্ধ অবস্থায় কত? 80 গুণিতক কি হবে? তার জন্য মোল ফ্র্যাকশন 5-এর 3 যুক্ত 60 বিশুদ্ধ অবস্থায় মোল ফ্র্যাকশন 2-এর 5। এবার জাস্ট কাটাকাটি করো তাহলেই হয়ে যাবে। 5 16, 5 12, তাহলে 16 3-এ হবে 48, প্লাস এটা কত হবে? 12 2 24, যোগ করে দাও। 8 4 12 2, হাতে রইল 1, 4 3 7,
72 টর। ক্লিয়ার? খুব সোজা, তোমরা সকলেই করতে পারবে আশা করি। তাহলে এটাই হলো আমাদের রাউলস লর কতগুলো অ্যাপ্লিকেশন। চলো নেক্সট আরো কিছু প্রশ্ন আমরা করতে পারি কিনা দেখো। এগুলো কিছু হেনরির ল সমান তোমাদের আগের দিন পড়িয়েছিলাম। হেনরির ল কি বলেছে না, হেনরির লর মান উষ্ণতা বাড়লে বাড়বে নাকি উষ্ণতা বাড়লে কমে, স্থির থাকে, প্রথমে বাড়ে পরে কমে। তোমাদের আমি বলেছিলাম হেনরির ল যেগুলোই হয় কি হয় না, কোনো গ্যাস সেটা যদি কোনো তরল দ্রাবকে দ্রবীভূত থাকে, মানে গ্যাস ইন লিকুইড সলিউশন, তাদের ক্ষেত্রে আমরা জানি যখনই টেম্পারেচার বাড়াবো, যখনই উষ্ণতা বৃদ্ধি করব, তখনই কি হবে না, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সলিবিলিটি কমবে। আর সলিবিলিটির সঙ্গে কেএইচ এর কিভাবে সম্পর্কিত, কেএইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ সলিবিলিটি। মানে সলিবিলিটি যত কমবে কেএইচ এর ভ্যালু তত বাড়বে, ঠিক উল্টোটা সলিবিলিটি যত বাড়বে কেএইচ ভ্যালু তত কমবে। তাহলে দেখো প্রথমটাই ঠিক আছে, উষ্ণতা বাড়লে সলিবিলিটি মানে কেএইচ সলিবিলিটি কমবে, তার মানে কেএইচ এর ভ্যালু বাড়বে। দ্বিতীয় প্রশ্ন, কেএইচ এর মান কি হয়, হ্যাঁ এইটাই, এই যেটা করলাম এটাই তো। দেখো বেশি হয় যদি গ্যাসটির দ্রাব্যতা বেশি হয়, একদম ভুল, কম হবে। যত দ্রাব্যতা বাড়বে মানে সলিবিলিটি যত বাড়বে, দ্রাব্যতা তত কি হবে, তত সলিবিলিটি যত বাড়বে মানে দ্রাব্যতা বাড়ছে, তার মানে কেএইচ এর ভ্যালু কমবে। দেখো পরেরটাই আছে, বেশি হয় যদি গ্যাসের দ্রাব্যতা কম হয়। বাকিগুলো তো ভুল, সব গ্যাসের ক্ষেত্রে সমান নয়, প্রকৃতির উপর নির্ভর করে। নেক্সট কি না, গ্যাসের দ্রাব্যতার সঙ্গে সম্পর্কহীন, এটাও ভুল। ঠিক আছে, দেখা যাক। আর পুরনো জিনিস নয়, চলো এইবার আমরা পড়ব সম্পূর্ণ নতুন কি, রিভিশন আমরা করে নিলাম, রিভিশনের পর আমরা এখন পড়ব আইডিয়াল সলিউশন। ঠিক আছে, আদর্শ, ক্লাসের যেরকম কয়েকটা ছেলে থাকে না, একদম আদর্শ ছেলে, একদম আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জীবনানন্দ একদম আদর্শ ছেলের একদম প্রথম লাইনেই বলে গেছেন না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আমরা প্রথমেই আমাদের এখন যেটা পড়বো সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। এখন আমরা আইডিয়াল সলিউশন সম্পর্কে পড়ব। আচ্ছা, আইডিয়াল সলিউশন আমরা কাকে বলবো না, যে সমস্ত দ্রবণ, মনে রাখবে যে সমস্ত দ্রবণ যারা যে কোনো গাঢ়ত্বে এবং যে কোনো কন্ডিশনে যে কোনো অবস্থাতেই রাউল্টের সূত্র মেনে চলবে। এই যে একটু আগে করলাম রাউল্টের সূত্র দিয়ে যে অঙ্ক, সেই রাউল্টের সূত্র যারা মেনে চলবে তাদেরকেই আমরা বলবো আদর্শ দ্রবণ। তাহলে কি হবে, যেসব দ্রবণ সমস্ত অবস্থায়, অবস্থায় মানে কি একটা নির্দিষ্ট উষ্ণতায় এবং কি যে কোনো উষ্ণতায় বা যে কোনো গাঢ়ত্বে, কম্পোজিশনটা যাই হোক, যে কোনো দ্রবণের যে কোনো অবস্থায় তারা কি করে, রাউল্টের সূত্র মেনে চলে। রাউল্টের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা বলবো আদর্শ দ্রবণ। তাহলে প্রথম কথা হলো, আমরা যদি কোনো দুটো পদার্থের মধ্যে মিক্সিং করি তাহলেই তো দ্রবণ প্রস্তুত হয়। ধরো আমাদের পদার্থ কি ছিল, এ একটা পদার্থ আর বি একটা পদার্থ, দুটো পদার্থের আমি কি করলাম, মিক্সিং করলাম, মানে তাদেরকে মিশিয়ে দিলাম, দ্রবণ তৈরি করলাম, তাহলেই তো দ্রবণ হলো। ধরো মিশ্রণের পূর্বে তাদের মধ্যে কি টাইপ অফ ফোর্স ছিল, তারা কিভাবে ছিল,
কি ছিল না, এই যে এ মলিকিউল, বিভিন্ন ধরনের অনেকগুলো এ মলিকিউল আছে, তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন ছিল, তাই। আবার বি মলিকিউল সেও ছিল, তাহলে দুটো বি মলিকিউলের মধ্যেও পারস্পরিক ইন্টারাকশন ছিল, তাই না? মানে দ্রাব দ্রাব ইন্টারাকশন আর কি দ্রাবক দ্রাবক ইন্টারাকশন ছিল, মানে সলিউট সলিউট আকর্ষণ বল এবং সলভেন্ট সলভেন্ট আকর্ষণ বল ছিল। এইবার তুমি কি করলে না, এদের দুজনকে মিক্সড করলে, তাহলে দেখো কি এদের মধ্যে কি তৈরি হবে না, এদের মধ্যে এই যে দ্রাবক এ এবং দ্রাবক ভাইস ভার্সা যা কিছু হতে পারে, তাদের মধ্যে একটা নতুন ইন্টারাকশন ক্রিয়া করবে। আদর্শ দ্রবণ হবে সেই সমস্ত দ্রবণ যাদের এই যে আগে মলিকিউলগুলো যদি একা পৃথক অবস্থায় থাকতো, শুধুমাত্র সেই মলিকিউলগুলো থাকতো, তাদের যা আকর্ষণ বল হতো, ধরো এ এর যা হতো, বি বির যা হতো, দুটো বির মধ্যে যে আকর্ষণ বল, দুটো এর মধ্যে যে আকর্ষণ বল, তাদেরকে তুমি মিক্সড করে দাও, তাহলেও কিন্তু তাদের আকর্ষণ বলের কোনো পরিবর্তন, যদি মিক্স করে দাও, মানে এখন কি হলো, একটা সলিউট একটা সলভেন্ট, এদের মধ্যে আকর্ষণ বল, দুটো আকর্ষণ বলই কি হবে, নিয়ারলি সমান, প্রায় সমান, কোনো পার্থক্য হচ্ছে না, ঠিক আছে। সেই সমস্ত দ্রবণকে আমরা বলবো আদর্শ দ্রবণ। ক্লিয়ার? দেখো তাহলে কি হবে, এদের মধ্যে এই যে আকর্ষণ বল থাকবে, মানে মোদ্দা কথা হলো এই যে এ এ আকর্ষণ বল, আর কি হচ্ছে, সরি, এ এ আকর্ষণ বল, কি হচ্ছে, বি বি আকর্ষণ বল, এটি আকর্ষণ বল এ বি আকর্ষণ বলের সঙ্গে সমান, সাথে সমান, ঠিক আছে। তাহলে এই এর যে আকর্ষণ বল সেইটা এই দুটোর সঙ্গে সমান, তাহলে তুমি যদি তাদের মিক্স করো, তাদের মধ্যে ইন্টারাকশনের কোনো চেঞ্জ হচ্ছে না, আগে যে ধরনের ইন্টারাকশন ছিল এখনো ঠিক সেই ধরনের ইন্টারাকশনই হচ্ছে, তার ফলে দ্রবণগুলো কি হচ্ছে না, বাষ্পচাপ সংক্রান্ত যে রাউল্টের সূত্র ছিল সেইটা সম্পূর্ণভাবে মেনে চলছে। দেখো তাদের মধ্যে আলাদা কোনো ইটসেলফ কোনো ইন্টারাকশন নেই, আগে ইন্টারাকশন থাকলে কি হবে, বেশি যদি ইন্টারাকশন থাকে, বলেছি আগের চ্যাপ্টারে যে তরলের যখন বাষ্পচাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করে, তরলগুলোর যদি কি হয় অ্যাট্রাকশন খুব বেশি হয়, তাদের ভেপার প্রেশার কি হবে, কম হবে, কারণ তারা তো আটকে রেখেছে একটা আদ্রা মলিকিউলকে, একটা মলিকিউল আরেকটা মলিকিউলকে আটকে রেখেছে, এই রকম ভাবে ধরে রেখেছে ধরে রেখেছে ধরে রেখেছে, তাহলে সেখান থেকে যদি আলাদা করতে হয় এটা তো বেশি এনার্জি লাগবে না, তাই জন্য বাষ্পচাপ কি হবে, কম হবে, বাষ্পায়নের প্রবণতা কি হবে, কমে যাবে, ছেড়ে যাওয়ার প্রবণতা কমবে, তাহলে বাষ্পচাপও কমবে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে দেখো, যখনই আমি মিক্স করছি এখানেও যা বাষ্প মানে তোমার যা ইন্টারাকশন ছিল, এক্ষেত্রেও যা ইন্টারাকশন ছিল, পৃথক পৃথক ভাবে মিক্স করে দাও, তাদের ইন্টারাকশন কি হবে, সমান, ইন্টারাকশনের কোনো পার্থক্য নেই, তাহলে রাউল্টের সূত্র যাই ছিল সেই রকমই ফলো করবে, ঠিক আছে। একে আমরা বলবো আদর্শ দ্রবণ। কারা করে আদর্শ দ্রবণ না, এদের যে সলিউট এবং সলভেন্ট তাদের আকারটা কি হবে, নিয়ারলি সমান হতে হবে, কি হতে হবে, নিয়ারলি সমান। এক্সাম্পল হলো বেনজিন আর টলুইনের মিক্সচার, এগুলো হলো আদর্শ দ্রবণ। আরো কি বলতে পারো, এন হেক্সেন, আর কি না এন পেন্টেন, এগুলো কি আদর্শ দ্রবণ, ঠিক আছে। তাহলে বেনজিনের শুধু যদি বেনজিন তুমি নাও, দুটো বেনজিনের মধ্যে যে অ্যাট্রাকশন, দুটো টলুইনের মধ্যে যে অ্যাট্রাকশন, যদি তাদেরকে মিক্সড করে দাও,
তাহলে কি হবে, বেনজিন আর টলিউইনের মধ্যে যে ইন্টারাকশন দুটোই সমান। ঠিক আছে, তাহলে কি হবে না তাদের ভেপার প্রেসার, যেটা আমরা রাউল্টের সূত্র ধরে করেছি, তাতে কোনো পরিবর্তন হবে না, সম্পূর্ণ সেই সূত্রটাই মেনে চলবে। তাই একে আমরা বলবো আদর্শ দ্রবণ। তাহলে এদের গ্রাফটা কি হবে, এদের গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, ধরে নাও এটা আমরা জানি, করেছি, আমরা শিখেছি। ধরে নাও এটাকে আমরা বলছি এখানে এক্স এটা কত আছে, একদম ফুল, তাহলে এক্স বির কম্পোজিশন কত, 0। আর এক্ষেত্রে ঠিকটার উল্টো, এক্স এ কত, এক্স এ 0, এক্স বি কত, এক্স বি 1। তাহলে দেখো এই যে কন্ডিশন, এখানে শুধু ভেপার প্রেসারটা আমি কার জন্য পাবো না, শুধুমাত্র এর জন্য পাবো। তাহলে এটাকে আমরা কি বলবো, পি নট, এটাকে আমরা বলবো পি নট এ। আবার এখানে কার জন্য পাবো না, শুধুমাত্র পাবো বির জন্য, এটাকে আমরা বলবো পি নট বি। তাহলে দেখো আমরা এ সলিউশন, শুধুমাত্র এ কম্পোনেন্টের জন্য আমরা কি পাবো, এ কম্পোনেন্টের জন্য ভেপার প্রেসার কেমন পাবো, দেখো এর জন্য ভেপার প্রেসার পাবো এটা, এটা পাবো এর জন্য। তাহলে বির জন্য কি পাবো, দেখো বির জন্য পাবো এটা। তাহলে এখান থেকে কি বলতে পারো না, পি, এখান থেকে বলতে পারো পি এ ইকুয়াল টু কি হবে, কাই এ ইন্টু পি নট এ। ও এটা সরি, এটা তো বির জন্য আমরা পেয়েছি, সরি 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 সরি। যা, যা, যান্ত্রিক গোলযোগ। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা, এটা তো বির জন্য পেয়েছি রে, তাহলে এটা কি হবে, পি নট বি ইন্টু কাই বি, যেটা হবে এর প্রেসার পি। তাহলে এটা কার জন্য পেয়েছি, এটা পেয়েছি এর জন্য, তাহলে এটা কি হবে, পি এ ইকুয়াল টু কি হবে রে, পি নট এ ইন্টু কাই এ। তাহলে সলিউশনের জন্য আমরা কোনটা পেয়েছি না, সলিউশনের জন্য পেয়েছি, দিস ইজ ফর দ্য সলিউশন। দেখো পুরো রাউল্টের সূত্র অনুযায়ী যেই গ্রাফটা ছিল, তাহলে এটা কি, এটা হবে পি টোটাল, পি টোটাল যেটা কি হবে, পি এ প্লাস পি বি। ব্যাস, এই গ্রাফটা একদম সুন্দরভাবে মেনে চলে। তাহলে একে আমরা বলবো কি বলবো, রাউল্টের সূত্র। ঠিক আছে, পুরো রাউল্টের সূত্র মেনে চলছে, তাই একে আমরা বলবো আদর্শ দ্রবণ। এই ধরনের মিক্সচারকে আমরা বলবো আদর্শ দ্রবণ। Cancel. Preview partition. ঠিক আছে, চলো নেক্সট, নেক্সট আমরা যাই পরের টপিকে। আচ্ছা, আইডিয়াল সলিউশনের আরো কিছু জিনিস পড়তে হবে।
আচ্ছা, এই যে দুটো এমন সলিউট এবং এমন সলভেন্টকে আমরা মেশালাম, যাদের মধ্যে কি হচ্ছে না, ইন্টারাকশনের কোনো চেঞ্জ হচ্ছে না। মানে তাদের সলিউট ইটসেলফ তাদের একটা ইন্টারাকশন ছিল, সলভেন্টের নিজস্ব একটা ইন্টারাকশন ছিল। যখন তাদেরকে মিশিয়ে দিচ্ছিস, তাদের কি হচ্ছে না, তাদের দুজনের মধ্যে যে ইন্টারাকশন, সেটা তাদের যে পূর্বে একাকীর যে ইন্টারাকশন ছিল তার সঙ্গে সমান। তাই তো, এটা আমরা শিখলাম। মানে দ্রাবর ইন্টারাকশন, দ্রাবক ইন্টারাকশন, সেইটা কি, সেইটা হলো দ্রাব এবং দ্রাবকের ইন্টারাকশনের সঙ্গে সমান। এইবার কথা হলো যে এই ধরনের আমরা একটা সলিউট একটা সলভেন্টকে মেশালাম, এতে দ্রবণের ভির কি পরিবর্তন হচ্ছে। মানে ধর তুই দুটো আদর্শ কম্পোনেন্ট, মানে ধর আদর্শ দ্রবণের ক্ষেত্রে তুই কি করলি, তুই ধর 20 ml এ এবং 30 ml বি কে মিক্স করলি। ঠিক আছে, মিক্স করলে দ্রবণ তৈরি করলি, তাহলে ওই দ্রবণের ভলিউমটা কি হবে? দেখো কি হচ্ছে না, দুটোর মধ্যে আমরা কি জানি না, এ এর ইটসেলফ একটা ইন্টারাকশন ছিল, বি বির ইটসেলফ একটা ইন্টারাকশন ছিল। সেই দুটো ইন্টারাকশন কার সঙ্গে সমান হচ্ছে না, এ বির যে তাদেরকে এ বির মধ্যে যে ইন্টারাকশন মিক্স করার পর সেইটার সঙ্গে সমান হচ্ছে। তাহলে যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বল, যে বলটা তাদেরকে ধরে রেখেছে, সেটা আগেও যাই ছিল এখনো তাই আছে, তাহলে দুটো লিকুইড একই রকম ভাবে তাদের কি, এই যে ভি ডেল্টা ভি, তাহলে কত হবে, ভি মিক্স করার পর তাদের ভলিউম কত হবে, ভি টোটাল বলো 20 যুক্ত 30, কোনো পরিবর্তন হবে না, তাহলে 50। তাহলে শুধুমাত্র যে ভি মিক্স করার জন্য তাদের কি হচ্ছে না, তাদের মিক্সিং এর জন্য তাদের ভলিউমের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমরা বলতে পারি আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্স মানে মিক্সচারের আগে তাদের ভলিউম এবং মিক্সচারের পরে তাদের ভলিউম, এই দুটোর যদি আমরা পার্থক্য করি, ডিফারেন্স কত হবে না 0। তাদের কোনো ভলিউমের চেঞ্জ হচ্ছে না, ভিমিক্সিং কি হবে, 0ই হবে, কোনো আলাদা কিছু হবে না, ভলিউম কমেও যাবে না বেড়েও যাবে না। মানে ধর 25 আর 30 মিশিয়েছিস, 85ই পাবি, কখনো 45 পাবি না বা 51ও পাবি না। তাহলে কি হচ্ছে, মিক্সারের ফলে তাদের ভলিউম ইনক্রিজ করছে না বা ডিক্রিজও করছে না। ঠিক আছে, এটা হলো আদর্শ দ্রবণের আরেকটা বৈশিষ্ট্য। এবার আরেকটা বৈশিষ্ট্য কি, হ্যাঁ অনেক সময় প্রশ্ন আছে, ডেল্টা এস মানে এন্ট্রপি চেঞ্জ, আদর্শ দ্রবণের এন্ট্রপি, ডেল্টা এক্স মিক্স মানে এদের এন্ট্রপির কি পরিবর্তন হয়। এন্ট্রপির কোনো পরিবর্তন কি হয়, এন্ট্রপি কি 0 হয় মেশানোর ফলে? দেখো, যখনই কোনো একটা পদার্থ, দুটো পদার্থ তুই মিক্স করছিস, তাদের মধ্যে কি আছে, তারা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ডিসঅর্ডার ম্যানারে হয়ে যাচ্ছে। তাহলে যখনই কোনো দুটো পদার্থের মধ্যে মিক্সিং হচ্ছে, তাহলে তোকে বুঝে নিতে হবে অবশ্যই ডেল্টা এস পজিটিভ, না হলে প্রসেসটা হতোই না। যে কোনো মিক্সচারের ক্ষেত্রে, সলিউশনের ক্ষেত্রে এস সবসময় কি হবে, পজিটিভই হবে। মানে মিক্সিং এর ফলে যে এন্ট্রপি সবসময় কি হবে, ইনক্রিজ করবে, এন্ট্রপি বাড়বে, ডিসঅর্ডারনেস বাড়বে, র্যান্ডমনেস বাড়বে, তাই জন্য ডেল্টা এস পজিটিভ। এবার আসি এনথালপি চেঞ্জ। না, মিক্সিং এর ফলে এনথালপি চেঞ্জটা কি হচ্ছে। দেখো, মিক্সিং এর আগে তারা কিভাবে ছিল, না এ এর মধ্যে ইন্টারাকশন করেছিল, বিবির মধ্যে ইন্টারাকশন ছিল। মিক্সিং এর পর কি ইন্টারাকশন এসছে তাদের মধ্যে, না তাদের মধ্যে ইন্টারাকশন এসছে এ বি ইন্টারাকশন, দুটো ভিন্ন টাইপের মলিকিউলের মধ্যে ইন্টারাকশন। আচ্ছা, দুটো মলিকিউলের মধ্যে দুই ধরনের যে ইন্টারাকশন পেলাম, আদর্শ দ্রবণে তাদের কি কোনো পরিবর্তন আছে? মানে আদর্শ দ্রবণের ক্ষেত্রে যদি যখন দ্রবণ তৈরি হয়নি, তখন কি ছিল না, দুটো মলিকিউলের মধ্যে ইটসেলফ ইন্টারাকশন, সেইটা একটা ছিল। মিক্সিং এর পর কি হচ্ছে না, দুটো
মিক্সারের মধ্যে আলাদা মিক্সারের যে সলিউট সলভেন্টের মধ্যে ইন্টারাকশন, একই রকমের ইন্টারাকশন, কিছু চেঞ্জ নেই। যখন ইন্টারাকশনের চেঞ্জ নেই তার মানে তাদের ওভারঅল অবস্থারও কোনো চেঞ্জ নেই, তাহলে তাদের ডেল্টা এইচ মিক্সিং কি হবে না, ডেল্টা এইচ মিক্স হবে 0। মানে এর ফলে সিস্টেমের এনথালপি চেঞ্জ হবে না। সিস্টেমের এনথালপি আগেও যা ছিল মিক্সিং এর পরেও তাই হবে। তাহলে এটাই হলো তিনটে কন্ডিশন, ভি মিক্স, এইচ মিক্স এবং ডেল্টা। এটা হচ্ছে আদর্শ দ্রবণের ক্ষেত্রে কন্ডিশন ফর আদর্শ দ্রবণের শর্ত। ঠিক আছে, কোনো কথা নেই, খুব সুন্দর তোমরা বুঝতে পারলে আশা করি। যদি অসুবিধা হয় আমাকে বলো কমেন্টে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আসি নেক্সট, নন আইডিয়াল সলিউশন। এটাই হচ্ছে আমাদের একটু আলাদা। সংজ্ঞাটা কি আমরা বুঝতে পারছো কি হবে না, এরা এই প্রকার দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে না। রাউল্টের সূত্র মেনে চলে না। ঠিক আছে, তাহলে এই প্রকার যে সমস্ত দ্রবণ হবে তারা রাউল্টের সূত্র কিন্তু মেনে চলবে না। তাহলে তারা কি মেনে চলে, কিভাবে থাকে, কেন হয়, কি হয়, সেইটা আমরা এবার দেখব। ধরো আমাদের যে একটু আগেই যেভাবে বললাম, ধরো এ মানে শুধু সলিউশনে কি ছিল এ, তাহলে সেখানে কি থাকবে, সলিউটে এ ইন্টারাকশন থাকবে। আবার আরেকটা কম্পোনেন্ট কি থাকে, ধরো বি, তাহলে বি ইন্টারাকশন থাকবে। কি বলেছিলাম, আদর্শ দ্রবণের ক্ষেত্রে এই দুটোকে যদি মিক্স করো তাহলে একটা নতুন ইন্টারাকশন তৈরি হবে। সেটা কি, এ আর বির মধ্যে ইন্টারাকশন। আদর্শ দ্রবণের ক্ষেত্রে বলেছিলাম এই যে ইন্টারাকশন গুলো নিয়ারলি সমান, তাই না, এগুলো সমান হয়। আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়েছিল, এগুলো সমান। কিন্তু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে এই যে ইন্টারাকশন গুলো সমান হয় না, যার জন্যই এত ঝামেলা। ঠিক আছে, তাহলে কি টাইপ অফ ইন্টারাকশন হয় এদের মধ্যে, কিভাবে হয় সেইটা আমরা দেখবো। আচ্ছা, ইন্টারাকশন সম্পর্কে এত কথা বলছি, তোমরা এই ইন্টারাকশন গুলো জানো তো, যে মলিকিউল গুলোর মধ্যে কি টাইপ অফ ইন্টারাকশন থাকে। মলিকিউল গুলোর মধ্যে মোটামুটি 3 ধরনের ইন্টারাকশন থাকে। তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম, 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ড। কোন হাইড্রোজেন বন্ড, সেটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, মানে দুটো মলিকিউলের মধ্যে যে হাইড্রোজেন বন্ড হয় সেই ধরনের। 2 নম্বর কি বলেছিলাম, 2 নম্বর বলেছিলাম ডাইপোল অ্যাট্রাকশন। আর নাম্বার 3 তে বলেছিলাম ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। আর এই ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশনের ক্ষেত্রে আমি বলেছিলাম ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশনটা ডিরেক্টলি প্রপোর্শন উইথ সাইজ। যার যে মলিকিউলের মধ্যে এই দুটো নেই, ঠিক আছে, সবথেকে মোর এফেক্ট হাইড্রোজেন বন্ড, তারপরে ডাইপোল, তারপরে ভ্যান ডার ওয়াল, যদি এই দুটো না থাকে তখন যার ক্ষেত্রে সাইজ বড় তার ভ্যান ডার ওয়াল ফোর্স তত বড়। ঠিক আছে, এইবার আসি, এবার ইন্টারাকশন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এইবার আমরা কি পড়ব
যে অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে ঘটনাটা কি হয়। ঠিক আছে, মোটামুটি এটুকু বুঝলাম যে সলিউট সলিউটের যে ইন্টারাকশান, সলভেন্ট সলভেন্টের যে ইন্টারাকশান, সেইটা সলিউট সলভেন্ট ইন্টারাকশানের থেকে বেশিও হতে পারে, সেটা কমও হতে পারে। তাহলে আমরা কিছু এক্সাম্পল নিয়ে দেখি। ধরো প্রথম তোমাদের যেটা এক্সাম্পল আমি দিলাম সেটা ধরো ক্লোরোফর্ম এবং অ্যাসিটোনের দ্রবণ। ঠিক আছে, ক্লোরোফর্ম আর কি অ্যাসিটোন, এটা নিয়ে আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো ক্লোরোফর্মের ক্ষেত্রে কি হয়। ক্লোরোফর্মের ক্ষেত্রে শুধুমাত্র যে ক্লোরোফর্ম অণুগুলো আছে তাদের মধ্যে কি টাইপ অফ অ্যাট্রাকশন আছে, দেখো ডিপিডিপি মানে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। সেরকম এই যে আমাদের অ্যাসিটোন, তাদের মধ্যেও কি আছে না ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। এইবার তুমি ওদেরকে কি করলে, মিক্স করলে। মিক্স করার পর কি অ্যাট্রাকশন তৈরি হবে, কি ক্লোরোফর্ম আর কি আছে টলুইন, সরি টলুইন বলছি, অ্যাসিটোন। এদের মধ্যে কি হবে দেখো, তিনটে কি আছে, তিনটে আমাদের ক্লোরিন আছে কার্বনের সাথে, এদের হাই ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রনকে টানবে। তার ফলে এই যে হাইড্রোজেনের মাথায় একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে, আর এদিকে কার্বনের মাথায় তো আগে থেকেই তো নেগেটিভ চার্জ আছে, তাই না? তার ফলে কি হবে, এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড হবে। কখন হবে না, যদি তুমি এই দুটোকে মিক্স করো। তাহলে আগে যখন তারা পৃথক পৃথক অবস্থায় ছিল তাদের মধ্যে কি ছিল না ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। যখন তাদেরকে মিক্স করছি তখন কি টাইপ অফ অ্যাট্রাকশন, হাইড্রোজেন বন্ড। আর আমরা কি জানি না হাইড্রোজেন বন্ডের যে অ্যাট্রাকশন পাওয়ার সেইটা ডাইপোল ডাইপোলের থেকে বেশি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এই দ্রবণটা কি দেখাবে বলো, অনাদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণ। ঠিক আছে, দেখো ক্লিয়ার হলো। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ এ ইন্টারাকশন যা ছিল, এ এ ইন্টারাকশন ছিল, বি বি ইন্টারাকশন ছিল, সেগুলোর থেকে আমাদের এ বি ইন্টারাকশনটা বেশি হচ্ছে। এই যে বেশি হলো তার ফলে আমাদের কি হলো, ঘটনাটা কি ঘটলো, এতে কি এফেক্ট হবে, সেইটাই আমরা এখন দেখব। দেখো আমরা একটু আগে আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা একটা গ্রাফ ড্র করেছিলাম। কিরকম গ্রাফ ড্র করেছিলাম, দেখো আমরা আদর্শ দ্রবণের ক্ষেত্রে ভেপার প্রেসার মানে বাষ্পচাপ আর কম্পোজিশন এদের গ্রাফ ড্র করেছিলাম। এখানে লিখেছিলাম এক্স এ ইকুয়াল টু 0, এক্স বি ইকুয়াল টু 1। এদিকে ঠিকটার উল্টোটা হবে। এগুলো তোমরা অনেক আগেই পড়ে নিয়েছো, তাই এগুলো আমি আর তোমাদের বেশি করে বলছি না, মোটামুটি একটু বলছি। বি হয় 0, তাহলে গ্রাফটা কেমন হয়, একটা হয় এরকম আর একটা হয় এরকম। আচ্ছা এটা একটু ভুল হলো, এটা একদম অরিজিন থেকে হবে। ঠিক আছে, তাহলে সলিউশনের গ্রাফটা কি হবে, এরকম এরকম গ্রাফটা হওয়ার কথা। কিন্তু কিন্তু কিন্তু
তোমাদের একটু আগেই আমি বললাম, কি বললাম, যে এদের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাট্রাকশনটা বেশি হচ্ছে যখন তারা কি করছে না সলিউশন ফর্ম করছে। এই দেখো দেখিয়েছি আমি, অ্যাট্রাকশনটা বেশি ডিউ টু হাইড্রোজেন বন্ড ফর্মেশন। তাহলে অ্যাট্রাকশন যখন বেশি হবে, আমাদের বাষ্পচাপ যা পাওয়ার কথা সেটা কি আমরা পাবো? বলো, সেটা কি আমরা পাবো? না, সেইটা আমরা কিন্তু আর পাবো না। কি বাষ্পচাপটা এই যে পাওয়ার কথা, এখন কি হচ্ছে, এদের মধ্যে ইন্টারাকশন বেড়ে যাচ্ছে। যদি ইন্টারাকশন বেড়ে যাওয়ার ফলে এই যে গ্রাফটা ইটসেলফ, গ্রাফটা যেটা একটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, সেইটা কি হয়, এই আশানুরূপ যে বাষ্পচাপ সেটা তুলনামূলকভাবে কমে যায়। কি হয় দেখো, প্রত্যেকটার যে বাষ্পচাপ সেটা তুলনামূলকভাবে কমে যাচ্ছে। তাহলে এই ধরনের দ্রবণকে তারা কি দেখায় না, তারা দেখায় ঋণাত্মক বিচ্যুতি। মানে দেখো এটা কি হচ্ছে, দেখো কমে যাচ্ছে, যাকে আমরা বলবো নেগেটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশন মানে এটা একটা আদর্শ দ্রবণ উইথ নেগেটিভ ডেভিয়েশন। মানে ইন্টারাকশন যদি সমান থাকতো তাহলে গ্রাফটা এই স্ট্রেট লাইন হওয়ার কথা, কিন্তু ইন্টারাকশন সমান নয়, তার জন্য কি হয়, বাষ্পচাপটা কমে যায়। এই যে বাষ্পচাপ কমে গেল, তার জন্য আমরা কি হয়, বাষ্পচাপটা কমে গেল, তাহলে রাউল্টের সূত্র মেনে চলছে না। রাউল্টের সূত্র অনুযায়ী স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে কি হচ্ছে, তার থেকে ভেপার প্রেসারটা কমছে। তাই জন্য এটাকে আমরা কি বলবো, নেগেটিভ ডেভিয়েশন। তাহলে বলো এর ক্ষেত্রে ভি মিক্সের কি পরিবর্তন হবে? প্রথমেই বলেছি যে ডেল্টা এস সলিউশন যখন ফর্ম করে গেছে, ডেল্টা এ মিক্স অলওয়েজ পজিটিভ। তাহলে আমাদের ভলিউমের কি চেঞ্জ হবে? আচ্ছা, এক্ষেত্রে ইন্টারাকশন বেড়েছে না কমেছে? ইন্টারাকশন স্যার বেড়ে গেছে। যেহেতু ইন্টারাকশন বেড়ে গেছে, মলিকিউলগুলো আগে নিজেদেরকে যেভাবে টানতো এখন তার থেকে বেশি টেনেছে, তাহলে তারা কম জায়গা দখল করে থাকবে। তার ফলে তাদের যে ডেল্টা ভি মিক্স সেইটা কি হবে, সেইটা হয়ে আগের থেকে কমে যাবে। কমে যাওয়া মানে সেইটা হবে নেগেটিভ। মানে যদি তুমি 20 মোল 20 ml এটা নাও, 20 ml এটা নাও, তাদের ভলিউম কত হওয়ার কথা 40, কিন্তু দেখবে 39। তাহলে সেই ভলিউমটা গেল কোথায় না, ওদের মধ্যে ইন্টারাকশন বেড়েছে, একে অন্যকে খুব জোরে টানছে, যার ফলে তাদের কি হচ্ছে না, তারা যে জায়গাটা দখল করে থাকার কথা তার থেকে কম জায়গা দখল করছে, তাদের আয়তন মিক্সিং এর ফলে কমে যাচ্ছে। এবার দেখি এনথালপি। আচ্ছা, এদের ক্ষেত্রে এনথালপি চেঞ্জটা কেমন হয়? দেখো আগে ইন্টারাকশন কি হতো বলো, এ ইন্টারাকশন। এখন কি হচ্ছে, আর কি ছিল, বি ইন্টারাকশন। এখন হচ্ছে এ বি ইন্টারাকশন। ঠিক আছে, কি হচ্ছে, এ বি ইন্টারাকশন। যেটা কি না, এই যে এ বি ইন্টারাকশনটা সেটা কি হয়, বেশি। ক্লিয়ার? তাহলে এ বি ইন্টারাকশনটা কি হচ্ছে না, এ বি বি ইন্টারাকশনের থেকে বেশি। ইন্টারাকশন বেশি মানে কি বলো, আগে এই দুটোর মধ্যে যে এনার্জি ছিল তার থেকে এই এনার্জি কি হয়েছে, মিক্সিং এর ফলে এনার্জি বেড়েছে। বেড়েছে মানে এক্সেস এনার্জি কি হচ্ছে, ওকে বলো রিলিজ করতে হবে। তাহলে কি বললাম না, দেখো এক্ষেত্রে কি হচ্ছে না, ইন্টারাকশনটা বেশি। ইন্টারাকশন যদি বেশি হয় তাহলে আগে ইন্টারাকশন কম ছিল,
এখন ইন্টারাকশন বেড়েছে, তার ফলে কি হয়, স্টেবিলিটিটা বাড়বে। আর স্টেবিলিটি যদি বাড়ে তাহলে হিট কি হবে, এনার্জি রিলিজ করবে। তাহলে এক্ষেত্রে তুমি বলতে পারো ডেল্টা এইচ মিক্স হয়ে যাবে নেগেটিভ, মানে ডেল্টা এইচ মিক্স, বলো ডেল্টা এইচ মিক্স হবে আমাদের নেগেটিভ, যার ফলে যে কন্টেনারে আমি মিক্সিং গুলো করব সেই মিক্সিংটা, সেই কন্টেনারটা গরম হয়ে যাবে, এক্সোথার্মিক প্রসেস। ক্লিয়ার? এইবার আলাদা একটা দেখি, অন্য একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখব। কি এক্সাম্পল? ধরো তোমাকে আমি দিলাম H2O আর CS2 মিক্সচার, ঠিক আছে? তাহলে ওয়াটারের মধ্যে কি টাইপ অফ ইন্টারাকশন আছে? আমরা জানি স্যার, আগের দিন আপনি দেখিয়েছিলেন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। CS2 এর মধ্যে কি টাইপ অফ ইন্টারাকশন আছে? ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এইবার তুমি ওদেরকে মিক্স করে দাও, তাহলে কি হবে, ওয়াটার মলিকিউলের মাঝখানে কিছু কিছু CS2 এসে যাবে। যেই CS2 এসে গেল, ওদের মধ্যে যে ইন্টারাকশন হওয়ার কথা ছিল, ধরো তুমি তোমার বন্ধু সবাই একদম বন্ধু মহলে বসে আছো, তোমাদের মধ্যে খুব ভালো ইন্টারাকশন, মাঝে একটা অন্য গোষ্ঠীর কেউ একজন এসে গেল, তোমরা যা কথা বলছিলে সেটা কি আর বলতে পারবে? যেই ইন্টারাকশনটা করছিলে সেটা কি আর করতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে কি হবে, এই যে এদের মধ্যে আসার ফলে হাইড্রোজেন ওয়াটার মলিকিউলগুলোর মধ্যে দূরত্ব বাড়বে, ডাইলুশন হবে, যার ফলে এই যে হাইড্রোজেন বন্ড সেইটা কি হয়ে যাবে বলো, আর কমে যাবে। এবার দেখ, আগে কি ছিল, ওয়াটার ওয়াটার গুলোর মধ্যে ইন্টারাকশন যেইটা স্ট্রং, এবার তাদের ফলে কি হচ্ছে, সেই স্ট্রং ইন্টারাকশনটা আর আসছে না। তার ফলে কি হবে বলো, আমি বলতে পারি এ এর যে ইন্টারাকশন ছিল, বি বির যে ইন্টারাকশন ছিল, সেই ইন্টারাকশন গুলোর থেকে, সেই ইন্টারাকশন গুলো এ বি ইন্টারাকশনের থেকে অনেক বেশি। দেখো ওয়াটার মলিকিউলগুলোর মধ্যে কি ছিল, হাইড্রোজেন বন্ড ছিল, এবং সেই হাইড্রোজেন বন্ডটা যখনই তুমি CS2 এর সঙ্গে মিক্স করে দিলে, তখন কি হবে, হাইড্রোজেন বন্ডটার হার কমে যাবে। আর যেই হাইড্রোজেন বন্ডের হার কমে গেল, তখন কি হবে না, এদের মধ্যে ইন্টারাকশনটাও কমবে। তাহলে কি হবে, এ ইন্টারাকশন বিবি ইন্টারাকশন এবি ইন্টারাকশনের থেকে তার ভ্যালুটা কম হবে। তাহলে যদি কম হয়, তার জন্য আমরা কি চেঞ্জ দেখব? দেখো খুবই সোজা, দেখো তাহলে আমরা প্রথমেই কি দেখেছি, ঠিক আছে? দেখো আমরা একটা এরকম গ্রাফ পেয়েছিলাম, আরেকটা গ্রাফ কেমন পেয়েছিলাম, এই রকম। তাহলে রাউল্টের সূত্র অনুযায়ী গ্রাফ কেমন হওয়া উচিত, এই রকম, তাই না? এটাকে আমরা কি বলবো, ভেপার প্রেসার, এদিকটা বলবো কম্পোজিশন, আর লিখলাম না কম্পোজিশন গুলো, এরকম হওয়া উচিত ছিল। কিন্তু মিক্সিং এর ফলে তাদের ইন্টারাকশন কি হচ্ছে, ডিমিনিশ করছে, তাদের মধ্যে যে আকর্ষণ বল সেইটা কমে যাচ্ছে। যেই আকর্ষণ বল কমে যাবে, তখন কি ঘটবে, আমরা কি জানি, যাদের মধ্যে আকর্ষণ বল কম তাদের বাষ্পায়নের হার তুলনামূলকভাবে বেশি হয়। তাহলে কি হবে, গ্রাফটা এই রকম না হয়ে সামান্য পরিমাণ পজিটিভ ডেভিয়েশন শো করবে। তাই জন্য এটাকে আমরা বলবো অনাদর্শ দ্রবণ উইথ পজিটিভ ডেভিয়েশন। তাহলে এর ক্ষেত্রে যে থার্মোডাইনামিক ফ্যাক্টর গুলো ছিল,
ডেল্টা এস সে কি হবে, 1000 বার বলেছি যে ডেল্টা এক্স সবগুলো মানে এন্ট্রপি চেঞ্জ সব ক্ষেত্রেই শূন্যর থেকে বেশি। কেন বেশি না ইন্টারাকশনটা মিশ্রণ যখন হয়েছে র্যান্ডমনেস বেড়েছে, ডিসঅর্ডারনেস বেড়েছে, তাই জন্য বেশি। ডেল্টা ভি মিক্স সেটার কি হবে না স্যার, আগে এদের মধ্যে একক একক ভাবে যে আকর্ষণ বল ছিল এখন কমে গেছে, তাহলে ওদের যেহেতু আকর্ষণ বল কমে গেছে তাহলে এরা এক্সপান্ড করবে, বেড়ে যাবে, তাহলে ডেল্টা ভি মিক্সটা কি হবে, শূন্যর থেকে বেশি হবে, পজিটিভ। আর ডেল্টা এইচ কি হবে, দেখো আগে এরা একটা স্ট্রং ইন্টারাকশনের মধ্যে ছিল, বেশি স্টেবিলিটি পাচ্ছিল, এখন কি এদের স্টেবিলিটি কমে গেছে, যেহেতু স্টেবিলিটি কমে গেছে এদের হায়ার এনার্জি, তাহলে সেই এনার্জির জন্য এরা কি যেতে চাইবে, চাইবে না, এরা বাইরে থেকে হিট অ্যাবজর্ব করবে, তাই জন্য এর ক্ষেত্রে ডেল্টা এইচ কি হবে, ডেল্টা এইচ হবে পজিটিভ, মানে ডেল্টা এইচ গ্রেটার দেন 0, ডেল্টা এইচ মিক্সিং। তাহলে এর ক্ষেত্রে কন্টেনার গুলো কি হবে, ঠান্ডা হবে। তাহলে আজকে আমরা মোরললেস এইটুকুই পড়বো, আমরা আজকে যেটুকু পড়লাম তাহলে আরেকবার যদি দেখি, আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ কি পড়লাম, আদর্শ দ্রবণের না যার ক্ষেত্রে দেখো আদর্শ দ্রবণ সম্পর্কে আমরা যেটুকু পড়েছি, দেখো এই যে রাউল্টের সূত্র মেনে চলবে, তুমি এ ইন্টারাকশন বিবি ইন্টারাকশন সেটা এবি ইন্টারাকশনের সঙ্গে সমান, তার ফলে আকর্ষণ বলের কোনো পার্থক্য হচ্ছে না, তার ফলে বাষ্পচাপ রাউল্ট ল যা মেনে যেভাবে হতো এইভাবেই স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, এর ক্ষেত্রে ভি ম্যাক্সের কি পরিবর্তন হবে, ভি মিক্স মিক্স করার ফলে ভি মিক্সের কোনো পরিবর্তন হবে না স্যার, কোনো পরিবর্তন হবে না, যা মেশাবে টোটাল ভলিউম চেঞ্জ যেমন হওয়া উচিত তেমনই হবে। আচ্ছা ডেল্টা এইচ মিক্সের পরিবর্তন, দুটোর ক্ষেত্রেই স্যার ইন্টারাকশন সমান, দুটোরই এনার্জি ও মোরললেস সমান, কোনো চেঞ্জ নেই। 3 নম্বর কেস ডেল্টা এস মিক্স কি হবে না স্যার, ডেল্টা এক্স মিক্স হবে পজিটিভ, কারণ মিক্সিং যখন হয়েছে র্যান্ডমনেস বাড়বেই বাড়বে, তাই ডেল্টা এস পজিটিভ। ঠিক গেল, এইবার আমরা পড়লাম অনাদর্শ দ্রবণ। কি বলেছি না এরা রাউল্টের সূত্র কোনো অবস্থাতেই মানবে না, যখন রাউল্টের সূত্র মানবে না তাহলে কি হবে না এ ইন্টারাকশন বিবি ইন্টারাকশন সেইটা এবি ইন্টারাকশনের সঙ্গে কখনোই সমান হবে না। এবার ইন্টারাকশন সম্পর্কে একটু তোমাদের বলেছিলাম, 3 ধরনের ইন্টারাকশন থাকে, হাইড্রোজেন বন্ড, ডাইপোল ডাইপোল, ভ্যান ডার ওয়াল। ঠিক আছে, এইবার দেখো যদি পজিটিভ ডেভিয়েশন দেখায় তার ফলে কি হবে, পজিটিভ ডেভিয়েশনের জন্য দেখো বলেছিলাম এই যে হাইড্রোজেন বন্ড দিয়ে একটা দেখিয়েছিলাম, তার ক্ষেত্রে ডেল্টা ভি মিক্স হবে নেগেটিভ, মানে হিট রিলিজ করবে, ভি মিক্স হবে নেগেটিভ, কমে যাবে, এটা তো থাকবে। সেরকম ভাবে পজিটিভের ক্ষেত্রেও দেখো বলেছি একই রকম ভাবে, পজিটিভের ক্ষেত্রে এস তো পজিটিভই হবে, ইন্টারাকশন কমছে মানে এক্সপান্ড করবে, ভলিউম বাড়বে। নেক্সট দেখো যেহেতু স্টেবিলিটি কমছে তার ফলে বাইরে থেকে তোমাকে হিট সাপ্লাই করতে হবে, ওরা বাইরে থেকে হিট অ্যাবজর্ব করবে, তার জন্য পজিটিভ। বাস এটুকুই আজকে তাহলে আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ সম্পর্কে আমরা পড়লাম। এরপরে আমরা কলিগেটিক প্রপার্টিজ সম্পর্কে পড়েই আমাদের সলিউশন চ্যাপ্টারটা শেষ হবে। চলো সকলে ভালো থেকো, আমাদের চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। গুড বাই।